বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক মণ্ডলী ঠিক কোন যুক্তিতে কিংবা কোন বুদ্ধিতে জাতীয় দল নির্বাচন করে, আমার মনে হয় এই সংক্রান্ত বিষয়ে বড় ধরনের একটা গবেষণা হওয়া প্রয়োজন। কারণ প্রত্যেকবারই তারা জাতীয় দল নির্বাচনের পর বড় ধরনের সমালোচনার জন্ম দেন, যার সর্বশেষ সংযোজন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 স্কোয়াড। আপনি যদি ঘোষিত এই স্কোয়াডের দিকে তাকান, তাহলে কি কখনোই এই স্কোয়াডকে একটি আদর্শ টি-20 দল হিসেবে স্বীকৃতি দিতে পারবেন? দেখুন, আমরা যদি খুব ভালোভাবে এই দলটার দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? এই দলে উদ্বোধনী ব্যাটার হিসেবেই জায়গা পেয়েছেন 5 জন খেলোয়াড়। এখন ভাই, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, কোনো আদর্শ টি-20 দলে কি আদৌ 5 জন উদ্বোধনী ব্যাটার রাখার কোনো ধরনের জায়গা আছে? আরো মজার বিষয় কি জানেন? যে ছেলেটা বিগত 1 বছর ধরে ঘরোয়া প্রায় প্রত্যেকটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে রান করে গিয়েছে, হোক সেটা বিপিএল, হোক সেটা বিসিএল, কিংবা হোক সেটা ডিপিএল। প্রত্যেক জায়গায় যেখানে সে নিয়মিতভাবে রান করে গিয়েছে, সেই মোহাম্মদ নাইম শেখকে কিন্তু এই দলে রাখা হয়নি। মজার বিষয় হচ্ছে, 5 জন উদ্বোধনী ব্যাটার জায়গা পাওয়ার পরেও যে ছেলেটা 1 বছর ধরে রান করে গেল, তাকে এই দলে জায়গা দেয়া হলো না। আরেকটা বিষয় কি জানেন? 5 জন ওপেনারকে যেহেতু এই দলে জায়গা দেয়া হয়েছে, তাহলে আমাদের একাদশটা কেমন হবে? নিশ্চিতভাবেই এখান থেকে 1 জন কিংবা 2 জন ওপেনারকে মিডল অর্ডার হিসেবে খেলানো হবে। তার ইম্প্যাক্ট কি হবে? যেহেতু এই ছেলেরা সাধারণত উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলে অভ্যস্ত, তাহলে কখনোই আন্তর্জাতিক ম্যাচে গিয়ে তারা মিডল অর্ডারে সেই অর্থে নিজেদেরকে বিকশিত করতে পারবে না। ফলশ্রুতিতে কি হবে? যদি প্রারম্ভে টপ অর্ডার কোলাপস করে, সেই কোলাপস অব্যাহত থাকবে মিডল অর্ডারে। ফলশ্রুতিতে মিডল অর্ডারের এই কোলাপস অব্যাহত থাকবে লোয়ার মিডল অর্ডারে। অর্থাৎ যেই লাউ সেই কদু। আগে যেমনি ভাবে আমাদের ব্যাটিং লাইন আপ রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়তো, আমার মনে হয় এই দলের ব্যাটিং লাইন আপও অনেকটা সেই দিকেই যাবে। এবার যদি আপনি মিডল অর্ডারের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন সেখানে মাত্র 1 জন পরিপূর্ণ মিডল অর্ডার ব্যাটারকে জায়গা দেয়া হয়েছে। হি ইজ নান আদার দেন তাওহিদ হৃদয়। অথচ সুযোগ ছিল মিডল অর্ডার হিসেবে অঙ্কনকে জায়গা দেয়া, কিংবা সোহানকে জায়গা দেয়া, কিংবা মেহেদী হাসান মিরাজকে জায়গা দেয়া। কিন্তু সেই পথে না হেঁটে আমাদের নির্বাচক মণ্ডলী মাত্র 1 জনকে মিডল অর্ডারে বেছে নিল। এর ফলাফল কেমন হয় সেটা আসলে সময়ই বলে দেবে। পরবর্তীতে আপনি যদি ফিনিশিং রোলে যারা খেলে তাদের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন সেখানে জায়গা পেয়েছেন শামীম হোসেন এবং জাকের আলী অনিক। নিশ্চিতভাবেই এই দুজনের অন্তর্ভুক্তি নিয়ে মনে হয় না কোনো ধরনের দুশ্চিন্তা কিংবা সমালোচনা থাকবে আমাদের কারোরই। এর পরবর্তীতে যদি স্পিন ডিপার্টমেন্টের দিকে তাকাই, তাহলে দেখতে পাই সেখানে জায়গা পেয়েছেন শেখ মেহেদী, তানভীর ইসলাম এবং রিশাদ হোসেন। এখানেও কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন থেকেই যায়। দেখুন, টি-20 ক্রিকেটে শেখ মেহেদীর অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিতভাবেই আমাদের কারো মনেই কোনো ধরনের প্রশ্ন জাগবে না, কিন্তু ঠিক কোন কারণে, কোন যুক্তিতে শেখ মেহেদীকে সহ অধিনায়ক ঘোষণা করা হলো? যে ছেলেটা কখনোই সেই অর্থে অধিনায়কত্ব করেনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে, তাকে কি এত বড় দায়িত্ব দেয়া আদৌ ঠিক হলো? পরবর্তীতে ঠিক কোন কারণে নাসুম আহমেদকে উপেক্ষা করে তানভীরকে দলভুক্ত করা হলো? নাসুম থাকলে সুবিধা কি হয় জানেন? নাসুম যেহেতু লোয়ার অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারে, তার ব্যাটিংটা বড় ধরনের একটা প্লাস পয়েন্ট হিসেবে আসে। সেই অর্থে কিন্তু তানভীর সেই ব্যাটিংটা আমাদেরকে কখনোই দিতে পারবেন না। এর বাইরে ঋষাদের অন্তর্ভুক্তি নিয়ে নিশ্চিতভাবেই কারো মনে কোনো ধরনের সন্দেহের উদ্রেক হবে না। পরবর্তীতে আমরা যদি ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের দিকে তাকাই, তাহলে দেখতে পাই সেখানে অনেকটা যৌক্তিকভাবেই জায়গা পেয়েছেন মুস্তাফিজ হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। নিশ্চিতভাবেই এই 5 জনের অন্তর্ভুক্তিতেও কারো মনেই কোনো ধরনের শঙ্কা কিংবা সন্দেহ থাকবে না। যদিও এই দলে যদি তাসকিন আহমেদ ইনজুরি মুক্ত থেকে অংশগ্রহণ করতে পারতেন, সেক্ষেত্রে এই দলটা আরো বেশি পরিপূর্ণ হতো, এ কথা বলাই যায়। এর বাইরে এই দলের সবচাইতে বড় শূন্যতার জায়গা কি জানেন? জেনুইন অলরাউন্ডার না থাকা। এই দলে কিন্তু সেই অর্থে তেমন কোনো জেনুইন অলরাউন্ডার নেই। আপনি হয়তোবা ছোটখাটো অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদীর নাম উল্লেখ করতে পারেন,
সৌম্য সরকারের নাম উল্লেখ করতে পারেন, রিশাদের নাম উল্লেখ করতে পারেন, কিংবা শামীম পাটোয়ারির নাম উল্লেখ করতে পারেন, কিন্তু তারা কিন্তু কেউই সেই অর্থে জেনুইন অলরাউন্ডার নয়। অথচ টি-20 মূলত অলরাউন্ডারের খেলা। যেহেতু আমাদের দলে সেই অর্থে ভালো মানের অলরাউন্ডার নেই, আমরা বড় ধরনের একটা ভোগান্তিতে পড়ব এই ডিপার্টমেন্ট নিয়ে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো টি-20 দলের পূর্ণকালীন দায়িত্ব দেওয়া হলো লিটন কুমার দাসের উপর। যদিও বা এর আগে তিনি আপৎকালীন সময়ের জন্য 4 বার বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু পূর্ণকালীন দায়িত্বের মেয়াদে এবারই তিনি প্রথমবারের মতো দলের দায়িত্বভার গ্রহণ করবেন। সেহেতু আমাদের সবার প্রত্যাশা থাকবে লিটন কুমার দাস তার সাম্প্রতিক সময়ের বাজে পারফরমেন্সকে দূরে ঠেলে দিয়ে দলকে এগিয়ে নেবেন। প্রিয় দর্শক, যে সমালোচনা মুখর একটা দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই দল নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।